ওকে গুড পিপল, ওয়েলকাম ব্যাক। আবার কামব্যাক দিয়ে চলে আসলাম। রিয়াল যদিও এবার কামব্যাক দিতে পারে নাই, কিন্তু তোমাদের দেলোয়ার ভাই কামব্যাক দিয়ে চলে আসছে। তো তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো, ঠিক আছে? তোমাদেরও কামব্যাক দিতে হবে। তোমরা যে যে অবস্থায় আছো, পড়াশোনার যে অবস্থায় আছে, হ্যাঁ, এখান থেকে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। এখন মনে হয় খুব ভালোভাবে শোনা যাওয়ার কথা। আই গেস সাউন্ড ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। ওকে, একটু সবাই জয়েন করে ফেলি। চলে আসলাম। হ্যাঁ একদম, হ্যাঁ এবার ক্লিয়ার আছে। সো হ্যাঁ, তোমরা একটু দ্রুত জয়েন করো, আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই। হ্যাঁ, তোমরা একটু দ্রুত জয়েন করো। ওকে, ওকে, হ্যাঁ। সো সাউন্ড তো এখন ক্লিয়ার, তাই না? একদম ক্লিয়ার আই গেস পুরা। সো তোমরা যারা এখনো জয়েন করো নাই একটু জয়েন করো, আর তোমরা যারা জয়েন করছো সবাই, আমি এখনই পড়া শুরু করব। সো সবাই জয়েন হতে হতে তোমরা যারা জয়েন হয়েছে তারা বলে ফেলো যে আসলে কে কোন ব্যাচ থেকে দেখতেছো, যে এইচএসসি 25 নাকি 26, কে কোথা থেকে দেখতেছো এইটা একটু বলে ফেলো, ঠিক আছে? ওকে, okay, I guess everything is okay and clear. হ্যাঁ, সো আজকে আমরা যেটা পড়বো, আমরা লাস্ট ক্লাসগুলোতে, লাস্ট দুইটা ক্লাসে হচ্ছে যে আমরা উৎপাদন টপিকটা শেষ করেছিলাম একদম ম্যাথ সহ, উৎপাদনের ডেফিনেশন অ্যান্ড হচ্ছে কি উৎপাদনশীলতা। হ্যাঁ, দুইটা পার্টে আমাদের ক্লাসটাকে ভাগ করেছিলাম। সো এখন আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি উৎপাদনের উপকরণ। কি পড়বো ভাই? উৎপাদনের উপকরণ। ক্লিয়ার? সো এটা তোমাদের সবার জানা, এবং এই টপিকটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এমনিতে আমাদের হচ্ছে কি ভাই বলতো, শর্ট সিলেবাস। সো 5টা করে চ্যাপ্টার আছে। তো এখান থেকে ওভারঅল তোমার হচ্ছে কি 2টা করে সৃজনশীল আসবে নর্মালি, একটা চ্যাপ্টার থেকে হয়তো হচ্ছে কি তোমার 3টা সৃজনশীল আসবে। আবার এরকম হইতে পারে যদি এরকম কোনো অধ্যায় থাকে যেটা থেকে একটু কম গুরুত্বপূর্ণ, ওখান থেকে একটা সৃজনশীল দিয়ে বাকিগুলা থেকে, হ্যাঁ বাকি আরো একটা থেকে, ধরো 2টা চ্যাপ্টার থেকে কি করবে 3টা করে দিবে। সো এইভাবে ব্যালেন্স করে দিবে। সো কোনো চ্যাপ্টারে আসলে বাদ দেওয়ার মতো নাই, তোমার সবগুলো আসলে পড়তে হবে। হ্যাঁ, পড়লে তুমি সব পারবা। এমসিকিউর জন্য তো পড়তেই হবে অবশ্যই, তাই না? সো উৎপাদনের উপকরণ পড়বো আজকে। সো এই টপিকটা অনেক বেশি ইজি, হ্যাঁ, অ্যান্ড ইম্পর্টেন্টও। এবং এখান থেকে তোমার হচ্ছে কি এইচএসসি তো যেমন ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি। হ্যাঁ, ওকে, ওকে। সো উৎপাদনের উপকরণ, সো এইটা কি জিনিস ভাই? এই যে আমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা পড়লাম যে উৎপাদন, সো এই উৎপাদনের জন্য আমরা কি কি ইউজ করি, হ্যাঁ, যে ম্যাটেরিয়ালস গুলা, এটাকে বেসিক্যালি কি বলে? উৎপাদনের উপকরণ। সো আমরা যেটা বলি যে আসলে মানুষ কোনো কিছু কি তৈরি করতে পারে না, ঠিক আছে? ফার্স্ট ইয়ারদের সব ক্লাস কখন কখন দেন জানা ভালো হতো। তো প্রতিদিন তো ভাই তোমাদের ক্লাসগুলো, আমরা কমার্সের যে ক্লাসগুলা এগুলা কি 8টা 20-এ হয়, ঠিক আছে? এবং রুটিন তো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এবং তোমরা যদি কেউ না পেয়ে থাকো তাহলে হচ্ছে কি করবা, কমেন্ট করবা। এবং আমাদের এই যে দেখবা কমেন্টে কিন্তু গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক। সো ওখানে আমাদের ক্লাসের পিডিএফ গুলা থেকে শুরু করে রুটিন আপডেট সবকিছুই দেওয়া হয়। সো তোমরা যারা এখনো অ্যাড হও নাই তারা একটু দ্রুত অ্যাড হয়ে যাবা। ক্লিয়ার? ওকে। সো আমরা জানি যে কি মানুষ কোনো কিছু নিজে থেকে তৈরি করতে পারে না, যেটা করতে পারে প্রকৃতি প্রদত্ত যে উপকরণ বা সম্পদ আছে এগুলাকে কি করে মডিফাই করতে পারে। এগুলাকে মডিফাই করে তারা কি করে নতুন ব্যবহারযোগ্য বস্তু বা পণ্যে রূপান্তর করে। ক্লিয়ার? ওকে। সো এখন দেখো তাহলে কি উৎপাদন উপকরণ, তোমার এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে? ধরো সিকিউ এর জন্য আসবে, সিকিউ এর জন্য আসবে ক নাম্বারে প্রশ্ন যে ভাই উৎপাদন উপকরণ বলতে কি বোঝায়। আরেকটা প্রশ্ন আসতে পারে এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য কিভাবে আসবে? যে উৎপাদনের উপকরণ কয়টি, কয়টি।
আরেকটা আসতে পারে নিচের কোনটি উৎপাদন উপকরণ? কি ভাই? নিচের কোনটি উৎপাদনের উপকরণ? এখান থেকে তোমার এই 3 মার্কস শিওর। হ্যাঁ, সো এখান থেকে আসলে নিচের কোনটি উৎপাদনের উপকরণ? সো উৎপাদন উপকরণ কয়টি ভাই? 4টি। কি কি ভাই? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ক্লিয়ার? ওকে, আচ্ছা। সুবর্ণা খাতুন বলতেছে ভাই আমি নতুন, সিলেবাস দেন। ওকে, তুমি কমেন্টে দেওয়া যে গ্রুপ লিংক আছে ওখানে অ্যাড হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে আমরা প্রতিদিন আপডেটগুলো দিয়ে দিই, ঠিক আছে? সো ওখানে অ্যাড হয়ে গেলে তুমি আপডেট পেয়ে যাবে। ওকে, সো এবার আসো যে উৎপাদন উপকরণ কি জিনিস। সো উৎপাদন উপকরণ কি ভাই? যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাদেরকে উৎপাদনের উপকরণ বলা হয়। কি বলা হয় ভাই? তাহলে তোমার ক নম্বরের প্রশ্ন আসলে যে উৎপাদন উপকরণ কাকে বলে, তখন তুমি এটা পারবা না যে উৎপাদন উপকরণ হচ্ছে কি যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান কি করে এগুলোর সাহায্যে যখন মানুষ কি করে ব্যবহার উপযোগী পণ্য বা সেবা উৎপাদন করে তখন তাকে কি বলে? উৎপাদনের উপকরণ। তো উৎপাদন উপকরণ কয়টি ভাই? 4টি। কয়টি ভাই? 4টি। ক্লিয়ার? ওকে, সো কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সো উৎপাদন উপকরণের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বা প্রধান উপকরণ যদি বলা হয় ভূমিকে বলা হয়ে থাকে, কারণ এটা দ্বারাই হচ্ছে কি এইটাকে কেন্দ্র করে বাকি সবগুলা আবর্তিত হয়। বুঝতে পারছো? সো ভূমি যদি না থাকে আসলে আমরা অন্য কাজগুলো করতে পারি না। ওকে ওকে, মার্চ অর্মি বলতেছে ভাই ফার্স্ট ইয়ারের ক্লাস কখন হয়? ফার্স্ট ইয়ার আমি বলি এই যে এটা এইচএসসি 25, 26, 27 যে বলো ফুল সিলেবাস, শর্ট সিলেবাস সবার জন্য কি এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? কমার্সের ক্লাস প্রতিদিন 8টা 20 মিনিটে রাত কি প্রতিদিন রাত 8টা 20 মিনিট। হ্যাঁ, আই এডুকেশন পেজ এবং আই এডুকেশন কমার্স পেজে কি ক্লাসগুলো পাবা। ক্লিয়ার? আই এডুকেশন এবং আই এডুকেশন কমার্স পেজ। সো তোমরা যারা নতুন আজকে তারা একটু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর কারা ক্লাসটা এখনো শেয়ার করে না শেয়ার করে দাও। হ্যাঁ, শেয়ার করলে তোমার বন্ধুরা এই যে দেখো যে আজকে তোমরা অনেকেই নতুন, হ্যাঁ অনেকেই জানে না, সো তোমার মতো অনেকে আছে তোমার ফ্রেন্ড যারা জানে না, তাই না? সো এইচএসসি এর রেজাল্ট ভালো করলে তো তোমার সাথে কোনো কম্পিটিশন নাই, তাই না? ওকে, সবাই এ প্লাস পাইতে পারে চাইলে। ক্লিয়ার? এবং তোমরা প্রতিদিন ভাই পড়া চুরি করো। কেমন? যে তোমরা পড়তে চাও না, আজকে পড়বো কালকে পড়বো, এভাবে করে পড়া বসা আর হচ্ছে না, তাই না? তুমি ভাই এইচএসসি যারা 25 ছিল বলছিলা যে ভাই টেস্টের আগে ভালো করে পড়বো, এরপর কোনো মতে টেস্ট পাস করছো, পাস করে বলছিলা যে টেস্টের পর পড়বো, এখনো তোমার পড়তে মন যাচ্ছে না, মনে হচ্ছে যে পরীক্ষার আগের রাতে পড়বো, তাই না? রুটিন দিয়ে দিচ্ছে পরীক্ষার আগের রাতে পড়বো, কিন্তু টু বি অনেস্ট তখনই তোমার পড়া হবে না, এবং এক রাতে পড়ে কোনোভাবেই শেষ করা সম্ভব না। বুঝতে পারছো? তুমি বুঝতেই পারবে না কি জিনিস, দ্যাটস ওয়াই তোমার রেগুলার পড়া উচিত। আর যারা 26 আছো তাদের জন্য কি করা উচিত? তারা ভাই বলছিল ফার্স্ট ইয়ার ফাঁকিবাজি করছো, এখন সেকেন্ড ইয়ার হয়ে গেছে, এইভাবে তোমার সেকেন্ড ইয়ারও চলে যাবে যদি এখন রেগুলার না পড়ো। তখন কি হবে? তোমার অনেক পড়া জমবে, এবং 26-এর কিন্তু 25-এর থেকেও ঝামেলা বেশি, কারণ 25 ভাই হাফ সিলেবাসে, শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, তোমাদের ফুল সিলেবাস। সো এখনই সময় মানে পড়া শুরু করো। আর এইচএসসি 26-এর জন্য তো আমাদের কামব্যাক কোর্স আছেই, আরো ডেডিকেটেড শুধু 26-এর জন্য ফুল সিলেবাসের। সো এটার জন্য আইজেকশন পেজে নক দিবা। আর 25-এর জন্য তো প্রি অ্যাডমিশন কোর্সটা আছে, সেটা পরে বলি, আগে পড়া শুরু করি, ঠিক আছে? তোমাদের যে কোনো ইনফরমেশন লাগলে আমাদের পেজে নক দিবা, ঠিক আছে? ওকে, বা কমেন্টও করতে পারো। আর তার আগে বলো কে কে কমেন্ট হচ্ছে কি লাইভটা শেয়ার করছো, শেয়ার না করে থাকলে করে দাও। ওকে, দেখো ভূমি কি জিনিস? আমরা বলছি ভূমি হচ্ছে কি সাধারণত আমরা ভূমি বলতে কি পৃথিবীর স্থলভাগ বা মাটিটাকে বুঝি যে ভূমি, তাই না? সো কিন্তু এই যে অর্থনীতির ভাষায় বা মার্কেটিং এর ভাষায় আমরা ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সবকিছুকে ভূমি বলি। কি? প্রকৃতি প্রদত্ত সবকিছু হচ্ছে কি? সবকিছু হচ্ছে ভূমি। ক্লিয়ার? ভাইয়া ক্লাস কি রেগুলার হয়? হ্যাঁ, প্রতিদিন ক্লাস হয় ভাইয়া, প্রতিদিন ক্লাস হয়। ওকে, এবার দেখো সো ভূমি বলতে কি বোঝায়? শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকে আমরা সাধারণত এটা বলে থাকি ভূমি, কিন্তু প্রকৃতপক্ষে অর্থনীতিতে ভূমি বলতে কি প্রাকৃতিক সকল সম্পদকে
কি ভূমি বলে। তাহলে তোমার যদি এমসিকিউ আসে যে ভূমি বলতে কি বোঝায়, ধরো এমসিকিউ অপশন থাকলো পৃথিবীর উপরিভাগ, হ্যাঁ প্রাকৃতিক সকল সম্পদ, এরপরে ধরো যে অপশন থাকলো জমি, হ্যাঁ এভাবে থাকলে কি কোনটা আনসার করবে, প্রাকৃতিক সকল সম্পদ। অথবা এইভাবে না থাকলে তোমার অপশন দিতে পারে যে নিচের কোনটি ভূমি, ধরো নদী নালা। সো প্রকৃতি প্রদত্ত সবকিছুই যদি সম্পদ হয় তাহলে নদী নালা আকাশ বাতাস জলবায়ু সবকিছুই কি আমার কি ভূমির মধ্যে ইনক্লুডেড। ক্লিয়ার? কারণ এই সবগুলাই কি প্রকৃতি প্রদত্ত। ওকে, আই গেস বুঝতে পারছো। এরপরে আসো, তাহলে দেখো এখানে কয়েকটা এক্সাম্পল ইনক্লুড করে দিছি যে তাহলে কি হবে যদি প্রকৃতি প্রদত্ত সবকিছু যদি আমার কি হয় ভূমি হয়, তাহলে মাটির উর্বরতা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মাছ সবকিছু কি প্রকৃতির মধ্যে মানে ভূমির মধ্যে ইনক্লুডেড। ক্লিয়ার? সো এইভাবে যদি অপশন আসে যে নিচের কোনটি ভূমি, সূর্যের আলো দিল, তোমার কাছে মনে হতে পারে কি রে সূর্যের আলো তো জমি না বা মাটি না, তাহলে এটা ভূমি হবে কেন? ইউ আর রং। ক্লিয়ার? ওকে, এবার আসো ভূমির বৈশিষ্ট্য। সো ভূমির বৈশিষ্ট্য কি কি হবে? সো এটা তোমার কিভাবে প্রশ্ন আসবে সেটা আগে বলি, কারণ তোমাদের একটা জিনিস পড়ার আগে মাথায় ঘুরে যে ভাই এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, তাই না? সো প্রশ্ন কিভাবে আসবে আমি একটু দেখাই। এখানে বলবে ধরো খ নাম্বারের প্রশ্নে বলতে পারে ভূমি কাকে বলে, হ্যাঁ এবং তার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো বা বৈশিষ্ট্যগুলো লিখো। ঠিক আছে, এইভাবে আসতে পারে। সো ভূমি কাকে বলে, তো তুমি এক কথায় লিখবা যে কি প্রকৃতি প্রদত্ত সবকিছুকে ভূমি বলে, যেমন জলবায়ু, এরপরে কি নদী নালা, হ্যাঁ বনজ সম্পদ সবকিছু। এরপরে লিখবা যে ভূমির বৈশিষ্ট্যগুলো কি। ভূমি কি হবে? ভূমি হবে প্রকৃতির দান। কারণ কি আমরা শুরুতেই বলেছি, ডেফিনেশনে বলছি যে প্রকৃতি প্রদত্ত সবকিছুই হচ্ছে কি ভূমি। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো যোগান সীমিত। যোগান সীমিত বলতে কি বোঝাচ্ছে, মানে এই ভূমি হচ্ছে কি লিমিটেড। দেখো পৃথিবীর আয়তন কি কখনো বাড়বে না, বা আমরা যেটাকে স্থলভাগ বলি এটা কি কখনো বাড়ে? পৃথিবীর যতটুকু সাইজ ততটুকুই থাকবে, এটা বাড়বে না। সো আমাদের মনে করো যে ব্যবহার উপযোগী প্রাকৃতিক সম্পদ কিন্তু লিমিটেড, গ্যাস থেকে শুরু করে যাই বলো সবকিছু কি একটা সময় কি শেষ হতেই থাকবে, তাই না? সো এটা কি কখনো বাড়ে না, এজন্য লিমিটেড যোগান। এটা কি এরকম হয় যে রেগুলার উৎপাদন হয় না। ঠিক আছে, এরপরে ভিন্নতা। সো এটা কি হবে এক এক জায়গার, হ্যাঁ ধরো যে আমরা যদি মাটির উর্বরা শক্তি বলি, এক এক জায়গায় মাটির উর্বরা শক্তি এক এক রকম, হ্যাঁ বা বন সম্পদের কথা যদি বলি, হ্যাঁ এক এক জায়গায় প্রাকৃতিক হ্যাঁ পার্থক্য বা ভিন্নতা এক এক রকম। সো এটাই বুঝাইছে যে প্রাকৃতিক সম্পদ কি হয় যে ওকে আচ্ছা সুবর্ণ বলতেছে ভাই অ্যাড হইতে পারছি না। ওকে, আমি তোমাকে হচ্ছে যে কি করব পরে অ্যাড করাই দিব না, ঠিক আছে? ক্লাস শেষে আমি তোমাকে লিংকটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এরপরে দেখো অস্থানান্তর যোগ্য। অস্থানান্তর যোগ্য মানে কি, যে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা যায় না, নেওয়া যায় না। তুমি কি এখন ধরো বাংলাদেশকে তুলে আলাদিনের দৈত্যের মতো কি আমেরিকায় নিয়ে ফেলে দিতে পারবা না। এটাই বুঝাইছে যে কি সাধারণত কি করা যায় না, স্থানান্তর করা যায় না। ক্লিয়ার? ধরো বঙ্গোপসাগরকে হ্যাঁ তুলে অন্য জায়গায় ফেলা যাবে না। যদি এরকম হইতো তাহলে ইন্ডিয়া কি করতো, বাংলাদেশকে তুলে নিয়ে তাদের মাঝখানে রেখে দিত, বা টুস করে ওই যে আপার মতো, আপা যেরকম আমাদেরকে পদ্মাতে ফেলে দিতে চাইছিল, বাংলাদেশ করে টুস করে নিয়ে বঙ্গোপসাগরে ফেলাই দিত, তাই না? সো কি করা যায় না, এই ভূমিকে স্থানান্তর করা যায় না সাধারণত। ঠিক আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপাদান বিধির কার্যকারিতা। সো ক্রমহ্রাসমান প্রান্তিক উপাদান বিধির কার্যকারিতা কি জিনিস, এইটা মূলত হচ্ছে কি ধরো যে ব্যবহারযোগ্য জমির ক্ষেত্রে বুঝাইছে। হ্যাঁ আমরা সাধারণত বলি যে কি ভূমি অবিনশ্বর, হ্যাঁ বা জমি বা মাটি কখনো কি হয় না, ক্ষয় হয় না। বা আমরা নর্মালি চিন্তা করো, তোমাদের যদি কারো জমি থাকে ওখানে যদি তোমরা চাষ করো, দেখবা যে তোমরা যখন প্রথম ইনটেক মাটিতে একটা ফসল চাষ করো, এইটার দেখবা যে উর্বরতা শক্তি অনেক বেশি থাকে, ফসল বেশি হয়। একই জমিতে যখন আবার দ্বিতীয় টার্ম ফসল চাষ করো তখন কি হয়, উৎপাদন কমে। আবার তৃতীয় টার্ম করলে উৎপাদন আরো ডে বাই ডে কি করতে থাকে, কমতে থাকে। ক্রমহ্রাসমান কি মানে ডে বাই ডে কমতে থাকা। সো এটাই বেসিক্যালি বুঝাইছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপাদান বিধির কার্যাবলী মানে কি আমরা যদি ভূমিকে বারবার ইউজ করতে থাকি তাহলে ডে বাই ডে এইটার মানে হচ্ছে কি উৎপাদন ক্ষমতা বা হচ্ছে ব্যবহার যোগ্যতা আস্তে আস্তে কমতে থাকবে। এটা হচ্ছে সোজা বাংলা। ক্লিয়ার? ওকে,
আচ্ছা, তোমরা যারা অ্যাড হইতে পারছো না তাদেরকে আমি ক্লাস শেষে তোমাদের কমেন্টগুলো দেখে হ্যাঁ আমি হচ্ছে কি করব, তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব, কোনো প্যারা নাই, জাস্ট এখন ক্লাস করো মনোযোগ দিয়ে, আর বন্ধুদেরকে মেনশন করে দাও। আর হচ্ছে কি তোমরা যারা ক্লাসটা শেয়ার করবা তাদেরকেই শুধু পিডিএফটা দিব, হ্যাঁ ক্লাসের পিডিএফও আমি দিয়ে দিব, যেই এই যে ক্লাসের যেগুলা ম্যাটেরিয়ালস পড়াইতেছে এগুলো দিয়ে দিব যারা ক্লাসটা শেয়ার করবে এবং বন্ধুদেরকে মেনশন করবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো অবিনশ্বর। অবিনশ্বর মানে কি? অবিনশ্বর মানে কি? যা কখনো কি হয় না, বিনাশ হয় না, তাই না? কি নশ্বর এই দুনিয়ায় কোনো কিছুই অবিনশ্বর নয়, তাহলে ভূমিকে কেন অবিনশ্বর বলতেছে? তাই না? আমরা তো জানি যে সবকিছুই ধ্বংস হবে। সাধারণত হ্যাঁ ভূমিও নশ্বর, মানে ভূমি কি হয়, ধ্বংস হয়, নষ্ট হয়, কিন্তু এখানে অবিনশ্বর কেন বলতেছে? অবিনশ্বর বলতে এটা বোঝাচ্ছে যে ভূমি যেহেতু প্রকৃতি প্রদত্ত, সো এটাকে ধরে নেওয়া হয় এটা কি মানে হিউজ অ্যামাউন্টে থাকে, হ্যাঁ এটা চাইলেই মানুষ কি করতে পারে না, ধ্বংস করতে পারে না সহজে, কিন্তু হ্যাঁ আসলে বাস্তবিক অর্থে কি হয়, ভূমিও শেষ হয় আস্তে আস্তে। তুমি মানে এটা চিন্তা করতে পারো যে বাংলাদেশের যে এরিয়া এইটা কখনো কি হবে না, কি হবে না, মানে শেষ হবে না, সাধারণত কি হবে না, এই বাংলাদেশ ধ্বংস হবে না, তাই না? এই সেন্সও অবিনশ্বর, কিন্তু বাস্তবিক অর্থে কি হয়, তুমি ওই যে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপাদান বিধি যেটা বললাম, কি হয়, আপাও বলছিল আপা কখনো শেষ হবে না, পালাবে না, কিন্তু আপাও পালাই গেল। সো এই ভূমির বৈশিষ্ট্য অবিনশ্বর বললেও বাস্তবিক অর্থে ভূমিও নশ্বর, ভূমিও ধ্বংস হয়, ভূমিও নষ্ট হয়। দেখবা আস্তে আস্তে কি হয়, তুমি যদি দেখো তোমার জমিতে, হ্যাঁ আমরা ধরি কি, এই ধরো তোমার এটা জমির এরিয়া, এখানে যদি ধরো বৃষ্টির পানি হইতে থাকে দেখবা যে বালু মাঠে গড়ায় যাইতে যাইতে এই জায়গাটা কি খালি হয়ে যায়। সো ভূমি আসলে কি হয়, ক্ষয় হয়। দ্যাটস ওয়াই অবিনশ্বর কথাটা পুরোপুরি কি সত্য নয়। তোমার খ নাম্বারের প্রশ্ন আসবে, খ নাম্বারে কিন্তু আসে যে ভূমি অবিনশ্বর কি, এটা কি আসলে কি ভূমি অবিনশ্বর, এটা ব্যাখ্যা করো। তখন তুমি এভাবে বলবা যে ভূমি যেহেতু প্রকৃতি প্রদত্ত, ধরে নেওয়া হয় যে ভূমি কখনো শেষ হবে না, এটা কি সৃষ্টিকর্তা ছাড়া কেউ শেষ করতে পারবে না, কিন্তু বাস্তবিক অর্থে ভূমিও কি হয়, শেষ হয়, ক্ষয় হয়, ধ্বংসপ্রাপ্ত হয়, ঠিক আছে? এভাবে ব্যাখ্যা করবা, এবং এগুলো আমি সৃজনশীল যখন প্র্যাকটিস করবো তখন আরো ভালোভাবে করাই দিব, আগে টপিকটা বুঝাই। এরপর যোগান দাম নেই। সো যোগান দাম নেই, সো যোগান দাম নেই মানে কি, যোগান দাম নেই বলতে কি, আমরা যোগান দাম বলতে কি প্রাইস, যদি কোনো কিছুর বিনিময়ে আমরা টাকা দেই, অর্থ দেই, তখন এটাকে প্রাইস বলে। হ্যাঁ এখন ধরো তোমরা যে ক্লাসগুলো করতেছো এটার জন্য কি তোমরা টাকা দিতেছো? টাকা দিতেছো না, এটা ফ্রি ক্লাস, তাই না? এটা তোমাদের কি যোগান দাম নেই। কিন্তু যারা আমাদের এই যে অলরেডি এইচএসসি 25-এর জন্য যে কি আমাদের ডেডিকেটেড যেই হচ্ছে কি এইচএসসি প্লাস অ্যাডমিশনের প্রি অ্যাডমিশন কোর্সটা আছে, এইটাতে কিন্তু তাদের টাকা দিয়ে ভর্তি হইতে হয়েছে, কারণ কি অ্যাডমিশনের জন্য তাদেরকে আমরা লেকচার শিট দিব, বই দিব, সবকিছু দিব, এর জন্য তাদের থেকে টাকা নিছে। আবার 26-এর জন্য হ্যাঁ কি করছে, আমাদের যে এইচএসসি কামব্যাক কোর্স আছে এইচএসসি 26-এর, সো এইটার জন্য কিন্তু আবার টাকা নিছে, কারণ ওখানে আমরা তাদেরকে সব ফুল সিলেবাস কভার করাই দিব। এখন এখানে তো সব পড়াবো না, হ্যাঁ ফ্রি ক্লাস, এখানে আমরা কিছু তোমাদেরকে টাচে রাখবো যেন ফাঁকিবাজি না করো, ঠিক আছে? কিন্তু যোগান দাম কি, যেটার জন্য তোমার টাকা দিতে হয় না। এখন ধরো তুমি যে অক্সিজেন নিতেছো, এটাও কি ভূমির মধ্যে ইনক্লুডেড, বলছে প্রকৃতি প্রদত্ত যা কিছু সবই ভূমি, তাহলে তুমি অক্সিজেন নিতেছো, তোমার কি টাকা দেওয়া লাগতেছে না, হ্যাঁ? বা তুমি জন্মসূত্রে, হ্যাঁ এই যে ধরো যে তুমি প্রাকৃতিক যে পানি খাইতেছো, হ্যাঁ পানি, এটার জন্য টাকা দিতে হইতেছে না। সো প্রকৃতির প্রদত্ত সম্পদের জন্য সাধারণত আমাদের অর্থ দিতে হয় না, টাকা দিতে হয় না, এই জন্য অবশ্য যোগান দাম নেই। তোমার খ নাম্বারের প্রশ্নের জন্য এইটা ইম্পর্টেন্ট, ভূমি অবিনশ্বর, এটা ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিতেছি, ঠিক আছে? খ এগুলো ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, যোগান দাম, যোগান সীমিত, এটা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, এই প্রকৃতির দান এটা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, এবার আসো শ্রম। তাহলে আমাদের যে কি চারটা উপাদান আছে, কি আছে ভাই? চারটা উপাদান আছে, চারটা। এই চারটার মধ্যে কি হয়, প্রথমটা গেল ভূমি, এরপরটা কি শ্রম, এরপরটা কি মূলধন, এরপরটা কি সংগঠন। ক্লিয়ার? ওকে, সো এবার দেখো শ্রম কি জিনিস ভাই। শ্রম, শ্রম কি, আমরা যা কিছু কি করি, হ্যাঁ কোনো কিছু করার জন্য আমরা শারীরিক ও মানসিক যে কি পরিশ্রমটা করি বা শক্তিটা ব্যয় করি, এটা কি মানে মানসিক এবং শারীরিক শক্তিটাকে আমরা বেসিক্যালি শ্রম বলতেছি। হ্যাঁ, সো তোমার যখন ক নাম্বারের প্রশ্ন আসবে শ্রম বলতে কি বুঝাই, লেখো ক নাম্বারের প্রশ্ন। হ্যাঁ, আমি কিন্তু প্রশ্ন বলে দিচ্ছি যে কোথা থেকে কিভাবে কি প্রশ্ন আসবে। ক্লিয়ার? সো দেখো যে বলবে মানুষের মানসিক ও শারীরিক। ক্লিয়ার?
সো মানসিক ও শারীরিক, তাহলে শ্রম কয় প্রকার? প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কি মানসিক, মানসিক, আর একটা হচ্ছে শারীরিক, কায়িক বা এটাকে শারীরিকও বলে। ক্লিয়ার? শারীরিক। সো মানুষের মানসিক ও শারীরিক অথবা উভয় প্রকার বা আংশিক বা সম্পূর্ণ পরিশ্রম অর্থ উপার্জনের জন্য করা হয়ে থাকলে তখন তাকে আমরা শ্রম বলি। তাহলে কোনো কাজ করার জন্য আমরা যে শারীরিক ও মানসিক শক্তি ব্যয় করি এবং এটার জন্য যখন অর্থ পাই তখন এটাকে আমরা কি বলি? শ্রম বলি। সো শ্রমকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে শারীরিক, যখন আমরা কোনো কাজ করতে গিয়ে শারীরিক বা কি শরীরের কষ্টটা বেশি হয়, শরীরের শারীরিক শক্তিটা বেশি ক্ষয় হয়, তখন ওইটাকে আমরা কি বলতেছি? ওকে, এই যে কি বলি? কায়িক শ্রম। আবার যখন মানসিক শ্রম কি? যখন আমাদের মানসিক প্রেশারটা বেশি হয় কোনো কাজ করতে গিয়ে, যখন কি হয় আমাদের মেধা খাটাইতে হয়, তখন আমরা এটাকে কি বলি? মানসিক শ্রম। দেখবা যেমন রিক্সাওয়ালার কাজে, যে রিক্সা চালায় তার কি ভাই শারীরিক কষ্টটা বেশি হয়। একটা কাজে পুরোপুরি শারীরিক বা পুরোপুরি মানসিক হয় না, দুইটারই লাগে, কিন্তু কোনোটা তুলনামূলকভাবে বেশি হয়, কোনোটা কম হয়। ধরো রিক্সা চালাতে গেলে তার কি বুদ্ধি কাজে লাগাইতে হয় না, যে গাড়ি সাইড দিয়ে লেগে গেল কিনা, বা আমার যাত্রীর ওড়না রিক্সার চাকায় গেল কিনা, কেউ মেরে দিল কিনা, এগুলো তার বুদ্ধি মানে তার মেধাও খাটাইতে হয়, কিন্তু তার শারীরিক পরিশ্রমটা বেশি হয় রিক্সা চালাতে গিয়ে। এই জন্য রিক্সা চালানোকে বলে শারীরিক শ্রম। মানসিক শ্রম কোনটা? ধরো তোমার কোনো প্রতিষ্ঠানের বস, যে কিনা প্রতিষ্ঠান কিভাবে চলবে পরিকল্পনা করে, এগুলা নিয়ে তার বুদ্ধিবৃত্তিক চিন্তা করতে হয়, ওইটাকে বলে কি? মানসিক শ্রম। ক্লিয়ার? যে কাজে মানসিক শ্রম বেশি হয় এটাকে মানসিক শ্রম বলতেছি। ওকে, এবার আসো শ্রমের প্রকারভেদ। ঠিক আছে, তো শ্রম কি? সাধারণত মানুষের শারীরিক বা কায়িক শ্রমকে শ্রম বলে। আমরা সাধারণত শ্রম বলতে যেটাকে বুঝাই এটা হচ্ছে কি মানুষের যে শ্রমটা। ঠিক আছে, ওকে, ধরো তোমাকে যদি বলা যায় আমরা সাধারণত শ্রম বলতে কি বুঝাই, শ্রম বলতে আসলে মানুষের শারীরিক শ্রমটাকে বুঝায়। ঠিক আছে, অর্থনীতিতে সব ধরনের শারীরিক ও মানসিক শ্রমকে শ্রম বলে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এমসিকিউ এর জন্য সবাই মার্ক করে রাখো। হ্যাঁ, উৎপাদনের একটি জীবন্ত উপাদান। তাহলে তোমার এখানে কোশ্চেন আসতে পারে যে উৎপাদনের জীবন্ত উপাদান কোনটা? ক্লিয়ার? উৎপাদনের জীবন্ত উপাদান কোনটা? কি ভাই? শ্রম। উৎপাদনের জীবন্ত উপাদান হচ্ছে কি? শ্রম। ওকে, হ্যাঁ, এবার দেখো যে শ্রম এবং শ্রমিক কি অবিভাজ্য। অবিভাজ্য মানে কি? আলাদা করা যায় না। হ্যাঁ, ধরো যে কি আমি যে ক্লাস নিতেছি, হ্যাঁ, এখন আমার যে পড়ানোটা, ধরো আজকে আমি তোমাকে পড়াচ্ছি, এমন কি হবে যে আজকে পড়ানোর পর আমি সব ভুলে গেলাম, আমার থেকে তুমি পড়াগুলো সব নিয়ে গেলা? বা এই ধরো একটা ফোন কিনতে গেলে, তুমি যে এই ফোনটা দিয়ে ক্লাস করতেছো, এই ফোনটা আগে দোকানদারে ছিল, দোকানদার কিনে নিয়ে আসছো, ফোনটা তোমার হয়ে গেছে, এই দোকানদারের আর এটাতে কোনো অধিকার নাই, বা এই ফোনটা আর দোকানদারের কাছে থাকবে না। কিন্তু ধরো আজকে আমি তোমাকে যে পড়াটা পড়াচ্ছি, হ্যাঁ, যে শ্রমটা দিতেছি, এইটা কিন্তু কি হবে? আমি কিন্তু আবার একই ক্লাস একই পড়া অন্য কাউকে দিতে পারবো, অন্য কারোর কাছেও কি করতে পারবো? এই সেবাটা আমি দিতে পারবো, কিন্তু পণ্যের ক্ষেত্রে দেওয়া যায় না। তো এটাই বলছে যে শ্রম আর শ্রমিককে আলাদা করা যায় না। বুঝতে পারছো? বা ডাক্তারি সেবা, ডাক্তার না আসলে কি তুমি তার সেবাটা প্যাকেট করে রাখতে পারবা? পারবা না। কিন্তু ধরো তুমি ফোন, হ্যাঁ, দোকানদার না থাকলেও সে যদি ফোনটা রেখে যায়, যে তার কর্মচারীকে বলে যে তুমি দিয়ে দিও তাকে, সে কিন্তু দিয়ে দিতে পারবে। ক্লিয়ার? সো এটাই বুঝাইছে। তাহলে তোমাকে বলতে পারে যে এইটা ভাই বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? যে উৎপাদনের একটি জীবন্ত উপাদান শ্রম, এবং এটা খ নাম্বারের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। কি ভাই? খ নাম্বারের প্রশ্নের জন্য তোমাকে বলবে যে উৎপাদনের জীবন্ত উপাদান শ্রম, বা শ্রমকে কেন উৎপাদনের জীবন্ত উপাদান বলা হয় ব্যাখ্যা করো। তো এটা ব্যাখ্যাটা কি হবে? বলবা যেহেতু শ্রম, হ্যাঁ, কি কে দিয়ে থাকে? শ্রমিক দিয়ে থাকে, এবং শ্রমিক হচ্ছে কি একজন জীবন্ত মানুষ। শ্রমিক যেহেতু জীবন্ত, শ্রমিক ছাড়া শ্রম হয় না, দ্যাটস ওয়াই কি আমরা শ্রমকে জীবন্ত উপাদান বলি। ক্লিয়ার? ওকে, তো সবকিছু আই গেস ক্লিয়ার, সাউন্ড, নেটওয়ার্ক, এভরিথিং। ওকে, আচ্ছা, ওকে, দেখো শ্রমিকের কর্মসংস্থানের বা কর্মস্তরের পরিবর্তনকে বুঝায় শ্রমের গতিশীলতা। তোমার ক নাম্বারের প্রশ্ন আসতে পারে যে শ্রমের গতিশীলতা বলতে কি বুঝায়, মানে কি শ্রমিক তার কর্মসংস্থান বা কি কর্ম
স্থান যদি চেঞ্জ করে, কেমন? ধরো আমি এখন আই এডুকেশনে আসি, হ্যাঁ, ধরো আমি আই এডুকেশন থেকে চলে গিয়ে আমি যদি অন্য আরেকটা প্ল্যাটফর্মে কাজ করা শুরু করি, তাহলে কি হবে? আমার শ্রমের গতিশীলতা, এক জায়গা থেকে আমি আরেক জায়গায় গিয়ে কাজ শুরু করতেছি। এই যে ধরো যে কি হয়, বাংলাদেশের যারা মানুষজন আছে যারা বিদেশে গিয়ে কাজ করতেছে, এটাকে কি বলে? যে শ্রমের গতিশীলতা। ওকে, শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে বলে শ্রমের দক্ষতা। কি বলে? শ্রমের দক্ষতা। এইটা কিন্তু এবার কি আসছে? ডিউ কোশ্চেন আসছিল, ডিইউসি ইউনিটে এক্সাম হয়েছে না, ওখানে আসছিল খুব সম্ভবত, ওখানে আসছে। যদিও এই এক্সামটা আবার হবে তোমাদের যারা 24-এর ভাই, এইচএসসি 24-এর তাদের জন্য। সো এখানে আসছিল, হ্যাঁ, খুব সম্ভবত, যে তাহলে কি শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে কি বলে ভাই? শ্রমের দক্ষতা। জনসমষ্টির যে অংশ কর্মক্ষম বা কাজ করতে পারে তাদেরকে কি বলে? শ্রমের যোগান। তাহলে এগুলা ভাই তোমার কি ক নাম্বার প্রশ্নের জন্য এই পৃষ্ঠা পুরাটাই ইম্পর্টেন্ট। সো যে কোনো পয়েন্ট থেকে প্রশ্ন করতে পারে যে শ্রমের দক্ষতা বলতে কি বোঝায়, লেখো। এই টাইপের প্রশ্ন করতে পারে। ক্লিয়ার? ওকে, এরপরে আসো এই যে একটু আগে যেটা বললাম যে আমাদের একটা প্রতিষ্ঠানে যখন উঁচু স্তরের কর্মকর্তারা থাকে, তারা কি করে ভাই? তারা বেশি মানসিক শ্রম দিয়ে থাকে। তারা কি করে? তারা হচ্ছে যে প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজি, কৌশল নিয়ে কাজ করে, পরিকল্পনা নিয়ে কাজ করে, দ্যাটস ওয়াই তাদের মানসিক শ্রমটা বেশি। আর তাহলে তোমার এমসিকিউতে আসতে পারে যে মানসিক শ্রম, একটা প্রতিষ্ঠানে মানসিক শ্রম বেশি দিয়ে থাকে কারা? উঁচু স্তরের যারা কর্মকর্তারা। হ্যাঁ, আবার তাহলে শারীরিক শ্রম কারা বেশি দিয়ে থাকে? নিচু স্তরে যারা কর্মচারী তারা দিয়ে থাকে। ক্লিয়ার? তাহলে দেখো প্রতিষ্ঠানের নিম্ন স্তরের কর্মকর্তাগণ কি করে? বেশি পরিমাণে দিয়ে থাকে কি? শারীরিক শ্রম। যেহেতু তাদের এই যে উঁচু স্তরের লোকরা যা এটা পরিকল্পনা করে বা কৌশল নির্ধারণ করে, এটা বাস্তবায়নের কাজটা করে প্রতিষ্ঠানের নিম্ন স্তরের কর্মকর্তারা। ক্লিয়ার? ওকে, প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রম হলো কি? মানসিক শ্রম। এইটা ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন বোথ, এটা একটু তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যারা ক্লাস শেয়ার করতেছো না বা বন্ধুদের মেনশন করতেছো না, তারা তো পিডিএফটা পাবা না। তারা চাইলে হচ্ছে কি করতে পারো? স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। কিন্তু কত স্ক্রিনশট আর নিবা বলো? এর থেকে ভালো হয় বন্ধুদেরকে মেনশন দিয়ে পিডিএফ নিয়ে নেওয়া, তাই না? ওকে, এরপরে দেখো আমি কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করাবো তোমাদেরকে, যদি তোমরা সবাই ক্লাসে থাকো আর কি শেষ পর্যন্ত। যদি না থাকো তাহলে আর করে লাভ কি? এবার আসলে শ্রমের গতিশীলতার ধরন। সো গতিশীলতা কি জিনিস? গতিশীলতা হচ্ছে যে ওই যে আমরা বললাম যে কর্মস্থান কি করা? পরিবর্তন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ঠিক আছে? ক্ষেত্র বিশেষে শ্রমের কি প্যাটার্নও চেঞ্জ করা। ধরো আমি এখন শিক্ষকতা করতেছি, আমি ধরো কন্টেন্ট ক্রিয়েশনে চলে গেলাম। হ্যাঁ, সো এটা হবে কি? শ্রমের পরিবর্তন। ঠিক আছে? সো দেখো শ্রমের স্থান পরিবর্তনকে বলে শ্রমের গতিশীলতা। ঠিক আছে? শ্রমের গতিশীলতা 4 প্রকার: ভৌগোলিক গতিশীলতা, পেশাগত গতিশীলতা, শিল্পগত গতিশীলতা, স্তরগত গতিশীলতা। তো ভৌগোলিক গতিশীলতা মানে কি? যে স্থান পরিবর্তন, এক স্থান থেকে অন্য স্থানে। সো এখানে অভ্যন্তরীণ গতিশীলতা মানে কি? যখন আমরা একটা ধরো নির্দিষ্ট এরিয়ার মধ্যে, ধরো আমি বাংলাদেশে আছি, তো বাংলাদেশে আমি এখন ঢাকাতে আছি, ঢাকা থেকে আমি চিটাগাং গেলাম, তাহলে বাংলাদেশের হিসেবে এটা কি? অভ্যন্তরীণ গতিশীলতা। আন্তর্জাতিক গতিশীলতা কি ভাই? ধরো আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে আমি ধরো কানাডায় চলে গেলাম, ওখানে গিয়ে আবার কাজ করা শুরু করলাম, তাহলে এটা হবে কি? আন্তর্জাতিক গতিশীলতা। এরপরে আসো পেশাগত গতিশীলতা। সো পেশাগত গতিশীলতা কি ভাই? যদি আমি পেশাটা চেঞ্জ করে ফেলি, হ্যাঁ, বা হচ্ছে কি একই পেশা, সরি দেখো এই পেশাগত গতিশীলতা দেখো, একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে উলম্ব গতিশীলতা। তো পেশাগত ধরো আমি একই পেশায় সমপর্যায়ের ইয়াতে যদি অন্য প্রতিষ্ঠানে যাই, তখন এটা হবে কি? আনুভূমিক, মানে সমান্তরাল, মানে সমান সমান। ঠিক আছে? আর উলম্ব মানে কি? ধরো আমি এখন যে ইয়াতে আসি, এখান থেকে হচ্ছে কি উঁচু পদে বা নিচু পদে যদি যাই, ওই ক্ষেত্রে হচ্ছে কি উলম্ব হয়। ঠিক আছে? উলম্ব মানে কি? এই যে উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপরের দিকে এইভাবে যাওয়া। ঠিক আছে? ওকে, আর এরপরে শিল্পগত। সো শিল্পগত ভাই গতিশীলতা কি জিনিস? যখন আমি শিল্পই পরিবর্তন করে ফেলবো, ধরো এক ধরনের শিল্পে আসি, অন্য ধরনের শিল্পে যদি আমি চলে যাই। ঠিক আছে? এরপরে স্তরগত। স্তরগতটা বেসিক্যালি হচ্ছে কি পথ পরিবর্তনকে বোঝায়। ঠিক আছে? যে ধরো আমি এখন কি আছি, ধরো সাপোজ জুনিয়র টিচার, এখন আমি সিনিয়র টিচার হইলাম একই জায়গায়, এটা হচ্ছে কি? স্তরগত পরিবর্তন। ক্লিয়ার?
আই গেস তোমরা বুঝতে পারছো। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, এই জায়গাটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখানে তোমার খ নাম্বারের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট কি ভাই? খ নাম্বারের প্রশ্নের জন্য এটা ইম্পর্টেন্ট। সো এখানে তোমার যেটা হবে যে তোমাকে খ নাম্বার প্রশ্ন বলবে যে বাংলাদেশের শ্রমিকরা কেন কম দক্ষ হয়। ক্লিয়ার? কি বলবে ভাই? বাংলাদেশের শ্রমিকরা কেন কম দক্ষ হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, ওকে, আচ্ছা। সো কেন হয়ে থাকে? জলবায়ুর কারণে। হ্যাঁ, এরপর হচ্ছে কি শিক্ষার অভাব, আমাদের হচ্ছে কি বিশেষ শিক্ষা না থাকে, আমরা অতটা দক্ষ হয়ে উঠতে পারি না। আমরা জলবায়ুগত কারণে আমাদের শক্তি সামর্থ্য কম থাকে। হ্যাঁ, এইদিকের আবহাওয়া হচ্ছে কি নাতিশীতোষ্ণ। হ্যাঁ, আমরা মানে কেমন জানি জলবায়ুর কারণে একটু অলস অলস ভাব থাকে। ঠিক আছে, এরপরে কি শারীরিক দুর্বলতা, এই জলবায়ুর কারণে হচ্ছে কি আমাদের শারীরিক দুর্বলতা থাকে। দেখবা যে অন্য দেশের মানুষজন অন অ্যাভারেজ হাইট, হ্যাঁ হাইট থেকে বাংলাদেশের মানুষদের হাইট কম। হ্যাঁ, বা শারীরিক সামর্থ্য দেখবা যে এই বিরাট কোহলি 6 মারলে স্টেডিয়াম পার হয়ে যায়, আমাদের কে তামিম ইকবাল বা সাকিব আল হাসান, হ্যাঁ 6 মারলে একদম দূরের কাছে গিয়া পরে অনেক সময় ক্যাচ হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে তুমি এই ক্রিকেট খেলা দেখলে বুঝবে যে শারীরিক দুর্বলতা কি জিনিস। এরপরে কি যে প্রশিক্ষণের অভাব। হ্যাঁ, সো আমাদের হচ্ছে কি অর্থনৈতিক বাজেট থাকে না যে আমরা হচ্ছে কি করব, কর্মকর্তা কর্মচারীদেরকে প্রশিক্ষণ দিয়ে ট্রেন দিয়ে কি করব, ট্রেন আপ করে দক্ষ করে তুলবো, এটা থাকে না। এরপরে কি কম বেতন, টাকা পয়সা কম থাকে, এই জন্য মানুষজন কাজ করতে চায় না। কেন ভাই কাজ করবে সারাদিন? হ্যাঁ, কামলা দিয়ে যদি টাকাই না পায়। এরপরে চাকরির অনিশ্চয়তা, তুমি প্রাইভেট জব করবা, দেখবা বাংলাদেশে সবাই কেন কি সরকারি চাকরি করায় ভাই। সরকারি চাকরিতে টু বি অনেস্ট বেতন অনেক অনেক কম, কিন্তু ওই জায়গায় কি ওই যে চাকরির নিরাপত্তা আছে, যে তার চাকরিটা সহজে যাবে না, এটা একটা ইস্যু। আর একটা হচ্ছে দুর্নীতির নিশ্চয়তা আছে। যতটা চাকরির নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা আছে, দুর্নীতির নিশ্চয়তা আছে। তুমি ওখানে গেলে তুমি দুর্নীতি করতে পারবা। বাঙালি মানুষ ভাই দুর্নীতির চান্স পাইলে কোনোভাবেই ছাড়ে না। ম্যাক্সিমাম, অল্প কিছু হয়তো ভালো আছে, এটাকে বলে গোবরে পদ্ম ফুল। সো যারা ভালো আছে তাদেরকে সেলুট, আর যারা হচ্ছে কি দুর্নীতিবাজ তাদের কথা কি আর বলবো। আসলে ওরা গালে দিয়ে লাভ নাই। বাঙালি কম বেশি সবাই আসলে এই মানে এরকম সিস্টেমে বড় হইতেছে, তাদের মনের ভিতরে এরকম লিপসা নিয়ে বড় হইতেছে। যাই হোক, এরপরে কি প্রযুক্তির অভাব। হ্যাঁ, দেখো প্রযুক্তিগত বাধা। দেখবে তোমরা অনেকেই কি করতেছো, বাপ মার ফোন দিয়ে ক্লাস করতেছো, তোমার ফোন দেয় না, বা তোমার কাছে ফোন নাই, অর্থনৈতিক হ্যাঁ বা টাকা নাই তোমার ফোন কিনা দেওয়ার, বা ফোন আছে বা তোমাকে তোমার আম্মু দিতেছে না, কারণ তোমার দিলে সত্যিই তুমি কি করবা, সারাদিন ফেসবুক টিকটক করবা, এরপর পড়বা না। এই জন্য তোমার প্রযুক্তিগত অনেক বাধা থাকে, পরাধীনতা থাকে। হ্যাঁ, দলীয় রাজনীতির কারণে অনেক সমস্যা থাকে। ক্লিয়ার? ওকে, তো নানা ধরনের সমস্যা ভাই। বাঙালিদের আসলে সমস্যা মানে সর্বাঙ্গে ব্যথা, কি ওষুধ দিব কোথা। সো বাঙালির আসলে ট্রিটমেন্ট কোথায় দিব এটা আসলে বোঝা যায় না, কোন দিক থেকে শুরু করবে। মানে পুরোটাই হচ্ছে কি সমস্যায় জর্জরিত। এরপরও মানে এই বাংলাদেশ এখনো ধ্বংস হয় আসলে আল্লাহর বিশেষ রহমতের কারণে, বুঝছো? আল্লাহর বিশেষ রহমত, এই কারণে হচ্ছে কি বাংলাদেশ ধ্বংস হচ্ছে না। এই জন্য আমাদের সবার শুকরিয়া করা উচিত। ঠিক আছে, এবার আসো যে কি মূলধন কি জিনিস। তাহলে আমাদের 4টা উপকরণ ভাই, 4টা উপকরণের মধ্যে 2টা গেল, একটা হচ্ছে কি গেল ভূমি, একটা গেল শ্রম। এখন আসো মূলধন। সো এখানে দেখতেছো যে কি মূলধন, ধনী সব। ঠিক আছে, ধন সম্পদ ছাড়া আসলে দুনিয়া চলে না। ঠিক আছে, বাড়বে না কোনো কিছু, ধন থাকতে হবে, সম্পদ থাকতে হবে। ক্লিয়ার? ওকে, সো দেখো যে কি যে সকল দ্রব্য সামগ্রী মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কার্যে ব্যবহৃত হয়, তাকে অর্থনীতিতে মূলধন বলে। তাহলে এখানে তুমি 2টা পয়েন্ট দেখবা, খেয়াল করবা। একটা হচ্ছে কি যে সকল দ্রব্য সামগ্রী শ্রম দ্বারা উৎপাদিত এবং বর্তমানে ব্যবহৃত না হয়ে কি করা হয়, অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তাকে আমরা মূলধন বলি। তাহলে মূলধন হচ্ছে কি ভাই? মূলধন হচ্ছে কি উৎপাদনের উৎপাদিত উপাদান। এইটা তোমার খ নাম্বার প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি করা হয় তাহলে মূলধন হচ্ছে কি ভাই, তুমি আগে উৎপাদন করছো। সাপোজ কি করলাম, ধরো আমি হচ্ছে কি ধরো আমার এই ফোনটা, আমি ধরো ফোনের বিজনেস করি, আমি এই ফোনটা বিক্রি করলাম তোমাদের কারো কাছে। হ্যাঁ, ধরো যে কি আবু সাইদের কাছে আমি বিক্রি করলাম।
করে কি করলাম, তার থেকে 30,000 টাকা নিলাম। সো 30,000 টাকা নিয়ে আমি করলাম এটা না খেয়ে ফেলে এটা দিয়ে আমি আরো 2টা ফোন কিনলাম, ধরো 20,000 টাকা, ধরো যে 15,000 টাকা 2টা কিনলাম, পরে এগুলাকে কি করলাম আবার বিক্রি করলাম, হ্যাঁ 40,000 টাকা বা 50,000 টাকা, পরে ওই টাকাটা দিয়ে আমি না খেয়ে আবার ব্যবসায় বিনিয়োগ করলাম। তো এটাই বলছে যে উৎপাদনের উৎপাদিত উপাদান হচ্ছে কি মূলধন। তাহলে কি যে সকল দ্রব্য সামগ্রী মানুষের শ্রম দ্বারা উৎপাদিত, কি হবে, শ্রম দ্বারা উৎপাদিত এবং এটা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হবে, সেটাকে আমরা কি বলি, মূলধন বলি। সো এখানে একটা লাইন দেখো, ভূমি ও শ্রম ছাড়া ব্যবসায় নিয়োজিত সবকিছুই মূলধন। ক্লিয়ার? এই লাইনটা একটু মনে রাখবা। তাহলে ভূমি ও শ্রম ছাড়া ব্যবসায় নিয়োজিত সবকিছুই হচ্ছে কি ভাই, মূলধন। উৎপাদনে ব্যবহৃত হয় বা উৎপাদনে সাহায্য করে এরূপ মানুষ সৃষ্ট সকল উপাদানকে মূলধন বলে। তাহলে এখন তুমি এখানে কিন্তু নতুন আরেকটা ইনফরমেশন পাইছো। কি যাই ইনফরমেশনটা কি ভাই? ইনফরমেশনটা হচ্ছে একটু আগে আমরা দেখছিলাম যে উৎপাদনে ব্যবহৃত প্রকৃতি প্রদত্ত সবকিছু হচ্ছে কি ভূমির মধ্যে ইনক্লুডেড। প্রকৃতি প্রদত্ত সবকিছু কি ভূমি, আর দেখো মানুষ সৃষ্ট সবকিছু হচ্ছে কি মূলধন। তাহলে উৎপাদনে ব্যবহৃত মানুষ সৃষ্ট সবকিছু হচ্ছে মূলধন, আর প্রকৃতি সৃষ্ট সবকিছু হচ্ছে কি ভূমি। ক্লিয়ার? তাহলে দেখো প্রকৃতি ইকুয়ালস টু ভূমি। ক্লিয়ার? আর মানুষ ইকুয়ালস টু কি ভাই, মূলধন। ক্লিয়ার? এই ক্লিয়ার কিনা, বুঝছো? এই সোনামণিরা, কথা কি কোনো বেতাল আছে? সব ক্লিয়ার নি? ওকে, ওকে, আই গেস বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো, তাহলে ভাই এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মানুষ সৃষ্ট সকল কিছুকে কি বলে, হ্যাঁ মানুষ সৃষ্ট উৎপাদনে ব্যবহৃত সবকিছু হচ্ছে কি মূলধন। আরেকটা ইম্পর্টেন্ট যে মূলধনকে উৎপাদন উৎপাদিত উপাদান কেন বলা হয় ব্যাখ্যা করো। ক্লিয়ার? ওকে, এবার আসো। সো মূলধনের জন্য কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো তোমার এমসিকিউ এর জন্য লাগবে। এমসিকিউ যেমন কি প্রকৃতপক্ষে যে সম্পদ অতিরিক্ত আয় অর্জনের ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। হ্যাঁ, উৎপাদন কাজে নিয়োজিত সম্পদকে বলা হয় কি মূলধন। সো এগুলো হচ্ছে কি বেসিক জিনিস, এটা তুমি এমনিতে বুঝবা। হ্যাঁ, এটা আসলে বুঝানোর কিছু না, একবার রিটার্ট করলে হবে। তো এখানে দেখো যে মূলধন গঠনের সূত্র, মূলধনটা আমরা কিভাবে গঠন করি, মোট উৎপাদন মাইনাস ভোগ। মানে আমরা যা কিছু উৎপাদন করি সেটা থেকে আমরা যা ব্যবহার করি, এর অতিরিক্ত যে টাকাটা থাকে এটাই তো আমরা আবার ব্যবসায় বিনিয়োগ করি, তাই না? এটাই হচ্ছে কি আমার জন্য বেসিক্যালি মূলধন। ঠিক আছে? সো মূলধন গঠনের স্তর হচ্ছে কি 4টি। প্রথমে আমার আয় করতে হয়, এরপরে কি করতে হয় সঞ্চয়, হ্যাঁ ব্যক্তিগত যে সঞ্চয়টা থাকে, এরপরে কি সঞ্চয় সংগ্রহ। আমরা বিনিয়োগ যখন করি শুধু নিজের টাকা করি, নিজের চাচা ফুফু ব্যাংক বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে এরপরে বিনিয়োগ করি, তাই না? সো প্রথম হচ্ছে কি ব্যক্তিগত সঞ্চয় যেটা, হ্যাঁ এরপর হচ্ছে বিভিন্ন যে চাচা খালু দাদা দাদি ব্যাংক থেকে সংগ্রহ করে একসাথে করে আমি বিনিয়োগ করি। ক্লিয়ার? ওকে, এটা ভাই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার আসো, এইটা ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বৈশিষ্ট্যগুলা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত এটা ভাই 3 স্টার। এটা তোমরা সবাই কি করবা, নিজের বইয়ে খাতায় নোটে যেখানে পারো এখানে 3 স্টার দিয়ে রাখবা। ঠিক আছে সুবর্ণা? ক্লিয়ার? ওকে, সো দেখো যে কি মূলধন ভাই উৎপাদনের উৎপাদিত উপাদান। ঠিক আছে, উৎপাদনের উৎপাদিত উপাদান কি জিনিস ভাই? মূলধন। আমরা বলতেছি কি মূলধন জিনিসটা কি, আমরা প্রথমে কি করি উৎপাদন করি, ওখান থেকে আমার যে অর্থটা বা যে সম্পদটা আসে ওইটা থেকে নিজেরা কিছু ভোগ করি, ভোগ করার পর অতিরিক্ত যেই সম্পদটা থাকে এটাকে আমরা আবার ব্যবসায় বিনিয়োগ করি। সো এই জন্য বলতেছে কি মূলধন হচ্ছে কি ভাই উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধন অতীত শ্রমের ফসল, এটা ভাই 3 স্টার। ঠিক আছে, খ নাম্বার প্রশ্নের জন্য। কিসের জন্য ভাই? খ নাম্বার প্রশ্নের জন্য তোমাকে ব্যাখ্যা করতে বলবে যে মূলধন উৎপাদন উৎপাদিত উপাদান কেন বলা হয়, বা মূলধনকে অতীত শ্রমের ফসল কেন বলা হয়। সো অতীত শ্রমের ফসল কেন বলা হয়, আমরা বলতেছি কি পূর্বে যে উৎপাদন করলাম ওখান থেকে যে অতিরিক্ত টাকা বা সম্পদ থাকতেছে এটা ব্যবসায় বিনিয়োগ করলে এটাকে আমরা মূলধন বলতেছি। ক্লিয়ার? এরপরে আসো, মূলধন সঞ্চয়ের ফল। কেন সঞ্চয়ের ফল?
এই যে অতিরিক্ত টাকাটা আমরা খরচ না করে কি করতেছি, সংগ্রহ করতেছি। সঞ্চয় মানে কি, সংগ্রহ করা, সঞ্চিত রাখা, ঠিক আছে। সো মূলধন কি হয়, সঞ্চয়ের ফল। হ্যাঁ, মূলধন কি, মূলধনের উৎপাদন ব্যয় বিবেচনাযোগ্য। সো মূলধনের জন্য আমার এই যে মূলধন ক্রিয়েট করার জন্য, এটার জন্য আমাদের যে খরচটা হয় এটা কিন্তু আমাদের কি করতে হয়, মাথায় রাখতে হয়। যেমন ধরো আমরা যদি ব্যাংক থেকে লোন নিয়ে মূলধন সংগ্রহ করি তখন তাকে কি দিতে হয়, আমার সুদ দিতে হয়। সো মূলধনের ব্যয়টা সাধারণত কি হয়, সুদ হয়ে থাকে, ঠিক আছে, সুদ। হ্যাঁ, ক্লিয়ার। এরপরে কি, অস্থায়ী। সো এই মূলধনটা কি হয়, স্বল্পমেয়াদী হয় বা অস্থায়ী হয়, এটা ফিক্সড কিছু থাকে না, টাকা আসে টাকা যায়, বিনিয়োগ আসে বিনিয়োগ শেষ হয়। হ্যাঁ, ভবিষ্যৎ আয়ের উৎস। সো মূলধনের মাধ্যমে আমরা কি করি, ধরো আজকে আমরা একটা ব্যবসাতে 50,000 টাকা খরচ করি, এইটা থেকে আমার টার্গেট কি থাকে, যে আমি সামনে এটা থেকে 1,000 টাকা তুলবো, তাই না। হ্যাঁ, গতিশীল মানে কি, এটা চলমান একটা প্রক্রিয়া, ঠিক আছে, কখনো থেমে থাকবে না। হ্যাঁ, ধরো এরকম কি হয়, যারা ব্যবসা করে যে 1 মাসে ব্যবসা করে পরের মাসে ব্যবসাটা বন্ধ করে রাখে না, ঠিক আছে। ওকে, এরপর বাংলাদেশে মূলধন গঠনের সমস্যা কি। তো বাংলাদেশে মূলধন গঠনের সমস্যা হচ্ছে মাথাপিছু আয়ের হার বা আয়ের স্বল্পতা। তো মাথাপিছু আয়ের হার জিনিসটা কি, যে আমাদের পার হেড হ্যাঁ ইনকাম কম, ভাই আমাদের কি টাকা পয়সা কম, ঠিক আছে। সো টাকা পয়সা না থাকলে ভাই আমি ব্যবসা বিনিয়োগ করবো কিভাবে, আমার দিন কি নুন আনতে পান্তা ফুরায়, তাহলে তো আমি তো আর ভাই ব্যবসা করতে পারবো না, আমার তো টাকা নাই। এই জন্য বাংলাদেশের মানুষ দেখবা যে আসলে বাংলাদেশে ব্যবসা করার জন্য স্বর্গরাজ্য থাকা সত্ত্বেও টাকার অভাবে মানে ব্যবসা করতে পারতেছে না বা যে কোনো কাজ করতে পারতেছে না, দূরদৃষ্টির অভাব। আমরা যেহেতু ভাই আমাদের টানা পুনরনের মধ্যে থাকতে আমাদের ক্রিয়েটিভ জিনিস বা সৃজনশীল জিনিস বা ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করতে পারি না। আমার তো ভাই আজকে আমি কি খাবো এইটা ঠিক নাই, এই সময় আমি কিভাবে চিন্তা করবো যে সামনে কি হবে, এই সুযোগটা থাকে না। হ্যাঁ, শিক্ষার অভাব, ভাই এই সব কিছুর মূলে আসলে অর্থনৈতিক বাধাটাই হচ্ছে যে মূল, শিক্ষার অভাব। হ্যাঁ, এরপর সামাজিক ও ধর্মীয় অনেক বিধিনিষেধ থাকে। সামাজিকভাবে বিধিনিষেধ কি, ধরো আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি, হ্যাঁ ওকে। সো তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য একটু বলি যে আমি তোমাদের দেলোয়ার ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, তোমরা যারা নতুন তাদের জন্য বললাম, হ্যাঁ যেমন এই যে সুবর্ণা নতুন, সো এরকম যারা আসো তাদের জন্য। সো ধরো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, এখন আমি পড়াশোনা শেষ করে ধরো আমি গ্রামে একটা দোকান দিই, তাহলে গ্রামের লোকজন কি বলবে, আরে শালা তাহলে 5 বছর ধরে এই যে 20 বছর ধরে যে সারা জীবন পড়লি, পরে কি করলি। হ্যাঁ, গ্রামের দোকান তো এই করিমউদ্দিন রহিমউদ্দিন ওরাও দিতেছে, তাহলে তোর তো এটা মানে ভার্সিটিতে পড়া দরকার ছিল না, তাই না। তো এটা হচ্ছে কি আমাদের সামাজিক বাধা। আমরা ছোট কিছু একটা করতে, ধরো যে ব্যবসা কিভাবে হয়, একদিনে বড় হয়, সবার কি আর এত টাকা থাকে যে করে টাকা নিয়ে ইনভেস্ট করে, অল্প অল্প করে পরিশ্রম করে, কিন্তু আমাদের সামাজিক বাধার কারণে আমরা কোনো কিছু করতে পারি না। হ্যাঁ, ধর্মীয় অনেক কিছু নিষিদ্ধ আছে। এরপরে ধরো নিরাপত্তার অভাব, হ্যাঁ যে আমরা কাজ করব এরপর এ এসে চান্দা চাবে, ও এসে চান্দা চাবে, চান্দা না দিলে একবারে পুত করে দিব, ঠিক আছে। তো এই কারণে কি নিরাপত্তা নাই। হ্যাঁ, এরপরে কি সঞ্চয় সংগ্রহের অসুবিধা। তুমি ধরো তোমার কিছু টাকা আছে, তুমি ব্যাংকে দিবা, হ্যাঁ বা কোথাও জমা রাখবা, 2 দিন পর দেখবা ব্যাংক দেউলিয়া। হ্যাঁ, আমাদের ওই কি পীর সাহেবেরা কি করছে, কোটি কোটি হাজার কোটি টাকা মাইরা দিয়া আমাদের সঞ্চয়ের টাকা শেষ করে দেয়, বুঝতে পারছো। এরপর দক্ষ উদ্যোক্তার অভাব, বিনিয়োগের সুযোগের অভাব। তুমি কারো কাছে বিশ্বাস করে ধরো কারো একটা আইডিয়া ভালো লাগছে, তুমি বিনিয়োগ করবা, দেখবে ওই শালা বাটপার, এগুলো তোমার টাকা দিল মাইরা, তাহলে তুমি কেন বিনিয়োগ করবা। সো আসলে আমরা এজ আ বাংলাদেশি আমাদের অনেক ধরনের সমস্যা আছে, সামাজিক, ব্যক্তিগত, অর্থনৈতিক, মানে এত সমস্যার ভিতরে সার্ভাইভ করা আসলে কষ্টকর, বুঝতে পারছো। মানে ওই যে একটা প্রচলিত প্রবাদ আছে যে কি একটা গল্প বলি, যে কি হয়েছে, এই একটা জেলখানায়, বুঝছো, 3 দেশের 3জন মানুষ, মানে 4জন মানুষ বন্দী 3 দেশের। সো কি হয়েছে, ধরো আমেরিকান, এরা হচ্ছে মানে আমেরিকা, অস্ট্রেলিয়া আর বাংলাদেশি, ঠিক আছে। ওরা পরিকল্পনা করছে কি করবে, যে এরা জেল থেকে পালাই যাবে, ঠিক আছে। সো জেল থেকে পালাই যাওয়ার ক্ষেত্রে এখন অস্ট্রেলিয়ান কি হয়েছে, প্রথমে পালাই গেছে, এরপরে হচ্ছে যে আমেরিকান একজন পালাই গেছে, ধরো আমেরিকান আরেকজন রয়ে গেছে। এখন বাংলাদেশিটারে বলতেছে কি রে তোরা পালাস না কেন, তো আমেরিকানটারে বলতেছে যে আমি কি পালাবো, এই যে আমি যে পালাইতে গেলে আমার যে নিচে আরেকজন বাঙালি আছে সে তো আমার পা ধরে টাইনা আমাকে আবার নিচে নামাই দিবে, তো আমার আর ওই পালানোর চেষ্টা করার দরকার নাই, ঠিক আছে। সো বাস্তবতা হচ্ছে এটা, বাঙালিরা হচ্ছে কি একজন আরেকজনের নামাইতে পারলেই হচ্ছে যে বাঁচে, যে কেউ একটু ভালো করবে উপরে উঠবে এটা সহ্য করতে পারে না, বুঝতে পারছো। ওকে,
সো এরপরে আসো যে কি লাস্ট হচ্ছে কি সংগঠন। সো সংগঠন জিনিসটা কি, এই যে আমরা বললাম যে কি আমাদের ভাই উৎপাদন উপকরণ 4টা, সো বাকি যে 3টা বললাম আমার কি ভূমি, হ্যাঁ শ্রম, মূলধন, এগুলোকে একত্রিত করা, সঠিকভাবে ইউটিলাইজ করা, ব্যবহার করা, হ্যাঁ কাজ দায়িত্ব বন্টন করে দেওয়া, ধরো কোন ক্ষেত্রে আমার কত টাকা বিনিয়োগ করব, টাকাটা কিভাবে তুলবো, হ্যাঁ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এই সামগ্রিক কার্যাবলীটা করে কে সংগঠন। ঠিক আছে, সো সো তোমার এটা ক নাম্বার প্রশ্ন আসতে পারে যে সংগঠন কাকে বলে, তাহলে কি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করা, এই যে বাকি যে 3টে উপাদান, হ্যাঁ এগুলাকে কি করা একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয়, এদের মধ্যে কি করবে সমন্বয় সাধন করবে। হ্যাঁ যে ধরো তুমি প্রাকৃতিক সম্পদ আছে কিন্তু এইটাতে তুমি কত টাকা বিনিয়োগ করবা, কি করবা, কে এটাতে শ্রম দিবে, এটা তদারকি কে করবে, এগুলা কি করা ব্যাখ্যা করবে হচ্ছে কি সংগঠন। ঠিক আছে, সো সমন্বয় বিধানপূর্বক কোন প্রতিষ্ঠান গঠন, পরিচালন ও নিয়ন্ত্রণের কাজকে আমরা কি বলি সংগঠন বলে থাকি। ক্লিয়ার? ওকে, ক্লাস আর বেশিক্ষণ হবে না, হ্যাঁ অলমোস্ট আমরা শেষের দিকে 4টা উপাদান 4টা তো ব্যাখ্যা করা হয়ে গেল, তাই না? এই চ্যাপ্টারটা আজকে আমরা কি করব, আগে আমরা চ্যাপ্টারগুলো শেষ করব, তারপর কি করব বলতো, তারপর আমরা অন্য আরেকদিন হচ্ছে কি করব সৃজনশীল এবং প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, ওকে। এরপর আসে সংগঠনের বৈশিষ্ট্য। এবং ভাই তোমার ভাই মূল কথা আমি বলি, তোমাদের যাদের ধরো যে অলসতা কাজ করবে, ফাঁকে কাজে কাজ করবে, তাদের ভাই পড়া জমেই থাকবে, পড়া আর হবে না, আজকে কালকে এইভাবে করে করে তোমার পড়া আর কোনোদিন হবে না। ঠিক আছে, সো তুমি তখন কি আলটিমেটলি ধরা খাবা। সো ধরা না খাইতে চাইলে ভাই তুমি রেগুলার ক্লাসগুলো করো, রুটিন ওয়াইজ ক্লাসগুলো করো, 1-1.5 ঘন্টা যদি তুমি ক্লাসে না করতে পারো তাহলে আর তুমি ভাই কিসের স্টুডেন্ট হইলা বলো? তোমাদের সময় থাকতে ভাই আমরা সারাদিন পড়তাম, সারাদিন কি মানে যখন পড়ার সময় তখন পড়তাম, আর এমনি সময় দুষ্টামি করতাম, ইয়া করতাম, হ্যাঁ সমস্যা নাই, খেলার সময় খেলা, হ্যাঁ আড্ডা দেওয়ার সময় আড্ডা দেওয়া, মাঝে মাঝে ক্লাসও বাঙ্ক দিতাম, সমস্যা নাই, কিন্তু ভাই রেজাল্ট ভালো রাখো, পড়ালেখাটা করো। বাংলাদেশে এমনিতেই মানে অন্যান্য সুযোগ সুবিধা কম, সো পড়ালেখা করে যদি একটু ভালো করা যায় তুমি কেন একটু কষ্ট করবে না বলো? ওকে, দেখো সংগঠনের বৈশিষ্ট্য কি ভাই, সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে, আমি প্রতিষ্ঠানটা কেন খুলতেছি, কেন চালাবো, এটা উদ্দেশ্য থাকবে, উপাদানগুলোর মধ্যে সমন্বয় থাকতে হবে, কে কোন কাজ করবে সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে। হ্যাঁ ওই যে আপার দেশটার মতো, আহারে সাজানো গোছানো দেশটা কি ছাত্ররা নাকি ধ্বংস করে দিছে, সো ধ্বংস করা যাবে না, সাজানো গোছানো থাকতে হবে আপার মতো। ক্লিয়ার? এরপরে দেখো শ্রম বিভাজন। শ্রম বিভাজনটা কি, কাজগুলোকে ডিভাইড করে দেওয়া সুন্দরভাবে, কে কোন যে যে কাজে পারদর্শী, যে যে কাজের জন্য উপযুক্ত তাকে ওই কাজ দেওয়া। এরপর দায় দায়িত্ব বন্টন, সো প্রতিষ্ঠানে কে কার বস থাকবে, হ্যাঁ কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন, হ্যাঁ এইটা কি করতে হবে সুন্দরভাবে আমার ব্যাখ্যা করে দিতে হবে। পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, সেম দায়িত্ব বন্টনের মতোই, কে কার আন্ডারে থাকবে, সমন্বিত প্রচেষ্টা, সবাইকে একই উদ্দেশ্যে কাজ করতে হবে, সবাইকে একই উদ্দেশ্যে পরিচালিত হতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আসো সংগঠনের গুরুত্বটা কি জিনিস ভাই, সো কেন আমরা সংগঠনটা করব বেসিক্যালি। সো আমাদের সংগঠনের কাজ যেগুলো এটাই আসলে গুরুত্ব। যেমন কি করা ভাই, আমার উদ্দেশ্য অর্জনের সহযোগিতা, ধরো তুমি যে উদ্দেশ্যে পরিচালিত হচ্ছ, ধরো আমরা তোমাদেরই কি করছি যে তোমরা যারা এইচএসসি 25 তাদেরকে কি তোমরা যেন সবাই A+ পাও, এই উদ্দেশ্যে আমরা এই যে ফ্রি ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি, হ্যাঁ তোমরা তোমার ফ্রেন্ডদেরকে জয়েন করবা, আমাদের এটা একটা কি উদ্দেশ্য। সো এই উদ্দেশ্যটা কি, হ্যাঁ তোমরা একসাথে ক্লাস করবা। সো একটা প্রতিষ্ঠানেরও সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে যে তারা কেন প্রতিষ্ঠানটা খুলতেছে, কি করবে, এবং সংগঠন থাকলে এই উদ্দেশ্যটা সহজে আমরা কি করতে পারি পূরণ করতে পারি। জনশক্তির যথাযথ ব্যবহার, সো সংগঠন থাকলে কি হবে, ধরো আমাদের কি 5 জন টিচার আছে কমার্সের, এখন সবাই যদি অ্যাকাউন্টিং ক্লাস নিতে চায়, হ্যাঁ তাহলে কি হবে, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এগুলোর ক্ষেত্রে কি আমরা ক্লাসে শিক্ষক পাবো না। সো কি হয়, জনশক্তির যথাযথ ব্যবহার করতে হয়। এই যে এডুকেশন একটা প্রতিষ্ঠান হওয়ার কারণেই কিন্তু এখানে ভাগ করা আছে, কে কোন কাজ করবে, কার দায়িত্ব কতটুকু। ক্লিয়ার? ওকে, এরপরে বিশেষীকরণ, যে যেই কাজে পারদর্শী তাকে ওই কাজ দেওয়া, সহজে সমন্বয়ন, সহজ নিয়ন্ত্রণ, হ্যাঁ সৃজনশীলতার বিকাশ হয়, হ্যাঁ ব্যবসায়ের উন্নয়ন, এটা সামষ্টিক বিষয়, এটা জটিল কিছু না। ওকে, সো সংগঠনের শ্রেণী বিভাগ, এইটা তোমরা বেসিক্যালি ম্যানেজমেন্টে পড়বা। এরপর আমি যদি একবার একটু বলে দেই, তো সংগঠনের ভিতরে এক মালিকানা কি ভাই, যে প্রতিষ্ঠানের মালিক একজন, পরিচালক একজন, দায় অসীম হবে, মুনাফা এবং ঝুঁকি সে একাই ভোগ করবে, এটাকে এক মালিকানা প্রতিষ্ঠান বলে।
এখান থেকে কিন্তু সৃজনশীল আসে, সিকিউ কিন্তু আসে, ঠিক আছে। সো ম্যানেজমেন্টে ভালো করে পড়লে এখান থেকে সিকিউ আসলেও পারবা। এরপরে দেখো যে অংশীদারি সংগঠন, এখানে কি হবে, অংশীদার মানে কি একাধিক মালিক থাকবে, তাই না। তো এই একাধিক জিনিসটা কি হচ্ছে কি 2 থেকে 20 জন, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। ব্যাংকিং প্রতিষ্ঠান হইলে সর্বোচ্চ 10 জন, ঠিক আছে। সো অংশীদারি আইনের কি হয়, মূল কি বন্দোবস্ত হচ্ছে কি চুক্তির মাধ্যমে। চুক্তি তোমার কি হইতে পারে, লিখিত হইতে পারে, লিখিত হইতে পারে, লিখিত নিবন্ধিত হইতে পারে, হ্যাঁ। সো অংশীদারি ব্যবসায় অসীম দায় কি ভাই, অসীম দায়, ঠিক আছে। সো ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা প্রশ্ন আসে এই অংশীদারের ক্ষেত্রে, অসীম দায়ের সুবিধা কি জিনিস, অসীম দায়ের সুবিধা কি জিনিস, আমি জাস্ট সংক্ষেপে বলে দিই। অসীম দায়ের সুবিধা হচ্ছে যে অসীম দায় মানে কি, যে দায়ের কোনো সীমা নাই, হ্যাঁ। সো এই দায়, এটা যেহেতু অসীম দায়, এই ভয়ে ভয়ে মানুষজন যেন দায় সৃষ্টি না হয় এইটার জন্য চেষ্টা করে, তারা সঠিকভাবে কাজ করে, তারা কাজে মনোযোগী থাকে, এটা হচ্ছে অসীম দায়ের সুবিধা। ক্লিয়ার, ওকে। এরপরে কোম্পানি সংগঠন, কোম্পানি সংগঠন কি জিনিস ভাই, এটা হচ্ছে কি কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান, হ্যাঁ। এখানে হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানির হচ্ছে কি হয়, শেয়ার দ্বারা হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যক কি বলে, শেয়ার দ্বারা সীমিত আর কি, কয়জন সদস্য সংখ্যা থাকবে। সমবায় সমিতি হচ্ছে কাইন্ড অফ সংগঠনের মতো, এখানেও শেয়ার দ্বারা সর্বোচ্চ সংখ্যক সদস্য করা হয়। ব্যবসায় জোট, রাষ্ট্রীয় সংগঠন, যৌথ উদ্যোগের ব্যবসায়, এগুলা এই ডিটেলসটা ভাই তুমি ম্যানেজমেন্টে পড়বা, ঠিক আছে। সো আমি ডাবল করে আর এখানে পড়াচ্ছি না, ঠিক আছে, ওকে। সো এখানে আমি তোমাদেরকে SW দিয়ে দিচ্ছি, সবাই কি করবা, আমাদের ফেসবুক গ্রুপটাতে SW গুলো সাবমিট করবা। তোমরা যেটা করতেছো, আমাদের আজকের মতো পড়া কিন্তু শেষ মোটামুটি, ঠিক আছে। সো তোমরা সবাই কিন্তু কি SW জমা দিচ্ছ না, 2-1 জন দিচ্ছ, বাট সবাই দিচ্ছ না। সো এখন তোমরা এই যে যারা আসো শেষ পর্যন্ত, আমি সবার SW দেখতে চাই। যদি ফাঁকিবাজি করো, তোমরা একটু স্ক্রিনশট দাও, ঠিক আছে, স্ক্রিনশটটা দাও। এটা করে আমাদের যে ওই যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, এখানে কি করবা, তোমরা এটা জমা দিবা, হ্যাঁ। সো এটা কি ভূমি অবিনশ্বর, শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান, শ্রমিকের জীবন্ত উপাদান, এগুলা কি খ নাম্বারের প্রশ্ন, এগুলো সবগুলো কি করবা, ব্যাখ্যা করো, প্রশ্নটা কি ব্যাখ্যা করো। ক্লিয়ার, এইটা তোমরা কি করবা, সবাই জমা দিবা। ক্লিয়ার, যদি জমা না দাও পরবর্তীতে কিন্তু ওকে। আচ্ছা, বলতেছে আমাদের কলেজে ম্যানেজমেন্ট স্যার মারা গেছেন কয়েকদিন হলো, এখন কি করব, ইন্নালিল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ আমরা তো আছি। আইজোলেশন থেকে তোমাদের ভাই ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, বাংলা, ইংরেজি, ICT সব সাবজেক্টেরই তো পড়াবো, তাই না। তো তুমি যদি HSC কি কোন ব্যাচ সুবর্ণা, তুমি যদি 26 হও, তাহলে তুমি আমাদের কামব্যাক কোর্সটাতে এনরোল করে ফেলো। ওখানে হচ্ছে কি সব তোমাদের সব সাবজেক্ট ফুল সিলেবাস পড়ানো হবে। আর 25 হইলে তো তোমার হচ্ছে যে কি আমাদের প্রি অ্যাডমিশন কোর্সটা আছে, এটাতে এনরোল করতে পারো, ঠিক আছে। সো তোমরা এটা SW করবা, ঠিক আছে। এটা করে সবাই আমাদের যে ফেসবুক গ্রুপটাতে আছে, ওইটাতে তুমি টপিক সহ, যে টপিক উৎপাদন উপকরণ মেন্টর, আমাকে মেনশন দিয়ে দেবো, আমার নাম লিখে তোমরা সাবমিট করবা। দেন আমি হচ্ছে কি এটা চেক দিব যে কার্ডটা ভালো হয়েছে বা কার্ডটা কেমন হয়েছে। ক্লিয়ার, ওকে। সো আজকের মতো আমরা হচ্ছে কি ক্লাস এখানে শেষ করব। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।